গত রাতে একটি ৩৫ মিনিটের ভিডিও সব কিছু যেন ওলটপালট করে দিচ্ছে। আজকে সারা দিন এটাই ছিল সবথেকে বড় আলোচনার বিষয় এবং চাঁদাবাজির গডফাদার, চাঁদাবাজির প্রধান পৃষ্ঠপোষক সেই জায়গায় যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উঠে আসে, সিসিটিভি ফুটেজ যখন দেখা যায়, তখন প্রশ্ন ওঠে যে আদতে হচ্ছেটা কি, সরকার করছেটা কি। সাথে এনসিপির শীর্ষ নেতাদের নাম উঠে আসলে গত রাত থেকেই নিশ্চিত করেই যে তাদের ঘুম নষ্ট হয়েছে, কি করবে, এর পরবর্তী পদক্ষেপ কি, পদক্ষেপ নিলে এখান থেকে উত্তরণ পাওয়ার চেষ্টা অন্তত করা যাবে, সেই চিন্তাই বোধহয় একটু এলোমেলো সিদ্ধান্তই নিয়ে ফেলল তারা জানে আলম অপুর স্ত্রীকে নিয়ে এসে সংবাদ সম্মেলন করিয়ে বলার চেষ্টা করলো যে এটা বিএনপির ষড়যন্ত্র। সেই সংবাদ সম্মেলন কি ধোপে টিকবে, কি অবস্থা দাঁড়াচ্ছে, কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই যে কারণটা সচিবালয়ে বলার চেষ্টা করলেন তার নাম আসার, সেটাই কি ধোপে টিকবে? এত কিছু সত্ত্বেও সরকার কেন চুপচাপ থাকবে? এনসিপির অবস্থা কোন দিকে যাচ্ছে? তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কিনা, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। অনেকগুলো নাটকীয় ঘটনা রয়েছে এখানে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ৩৫ মিনিটের ভিডিও ভাইরাল হওয়ার পরে টনক নড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এবং এনসিপির। খুব সম্ভবত তাদের যৌথ প্রযোজনাতেই নতুন একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। সেই নাটকটির নাম জানে আলম অপুর স্ত্রীর সংবাদ সম্মেলন। যদিও নাটকের নামটা অনেক দীর্ঘ। এখন এই নাটক প্রযোজনা করলেন কে, পরিচালনা করলেন কে, এই নাটকের চিত্রনাট্য সংলাপ কে লিখলেন, সেটা একটা বড় বিষয়। কারণ জানে আলম অপুর স্ত্রী বলার চেষ্টা করেছেন যে জানে আলম অপুকে আটক করে রাখা হয়েছিল গ্রেপ্তারের আগে ইশরাকের বাসায়, অর্থাৎ সাদেক হোসেন খোকার বাসায়। ইশরাক হোসেনকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক ধরনের ব্যাপার তো রয়েছেই। সেই মেয়র ইস্যুকে কেন্দ্র করে তাদের সম্পর্কের ফাটলের অবস্থা দেখেছি। তারপরে মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনা নিয়ে বাংলা ভিশনে একটা বড় ইনভেস্টিগেশন রিপোর্ট প্রকাশ করার পরে সেই সম্পর্কটা আরও বেশি তিক্ত মনে হয়েছে। এবার সেই অস্ত্রটাই, সেই কার্ডটাই খেলার চেষ্টা করলো বোধহয় এনসিপি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সবাই মিলে। এই ট্রামটা, মানে এই কার্ডটা কতটা কাজে লাগবে সেটা একটা বড় বিষয়। জানে আলম অপুর স্ত্রী বোরখা পরিহিত ছিলেন, হিজাব পরিহিত ছিলেন, তার মুখমণ্ডল ঢাকা ছিল। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিও করছেন যে উনি জানে আলম অপুর স্ত্রী তো। কারণ তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে অপুর ওই অর্থে কোনো বাবা মা নেই, সে অসহায়, এতিমের মতো। অথচ অপু ৩৫ মিনিটের ভিডিওতে বারবার বলেছে যে আমার মায়ের ফোনটা পর্যন্ত আমি ধরতে পারছি না, বারবার ফোন দিচ্ছে আমার মা, কিন্তু আমি রিসিভ করে মা বলতে পারছি না, শুধুমাত্র ওই লজ্জায়, ওই ভয়ে যে আমি হ্যালো বলে কি বলবো মাকে। এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরে লজ্জায় আমার স্ত্রীর ফোন একবার মাত্র ধরেছিলাম। সেই স্ত্রী আমাকে বলেছিল যে তুমি আমার স্বামী, তুমি এই কাজ করতে পারলা, তোমাকে স্বামী মানতে আমার এখন যাই হোক সন্দেহ হচ্ছে, আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে কোনো যোগাযোগ করবা না। এই কথা কিন্তু স্ত্রী বলেছে বলে জানে আলম অপু বলেছেন। সেই স্ত্রীকে কয়েক ঘন্টার মধ্যে ক্যাপচার করে এনসিপি সংবাদ সম্মেলন করালো, সেটা একটা বড় বিষয়।
এখন ব্যাপার হচ্ছে যে এনসিপি যে তাকে দিয়ে সংবাদ সম্মেলন করালো সেটাও কিন্তু সে আবার স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এতদিন কেন কথা বলেননি, গ্রেপ্তার হয়েছে তো অনেক কয়েকদিন আগে, এতদিন কেন কথা বলেননি, আজকে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কেন কথা বলতে আসছেন। তিনি বলেছেন যে এতদিন আমার কেউ খোঁজ নেয়নি, এনসিপি সহ কেউই আমার খোঁজ নেয়নি, আজকে আমার মানে খোঁজ নিয়েছে এনসিপি, আমাকে নিয়ে এসেছে সংবাদ সম্মেলন করার জন্য, তাই আমি এসেছি কথা বলতে। তার মানে গোমরটা ওখানেই ফাঁস হয়ে গেছে যে এনসিপি তাকে সংবাদ সম্মেলন করতে নিয়ে এসেছে। এখন জানে আলম অপুর স্ত্রী যদি উনি হয়েও থাকেন, তবুও তো তিনি বলবেন না যে এনসিপি তাকে কি কি কথা বলতে বলেছে, মানে তাদের পক্ষ থেকে কি কি কথা বলার জন্য বলা হয়েছে। এখন এটা যদি স্ক্রিপ্টেড হয়, এটা যদি লিখিত চিত্রনাট্য হয়, যে কথাটা বারবার বিভিন্নভাবে বলা হয়েছে, তারাই বলেছে যে বিভিন্ন স্ক্রিপ্টেড বিষয় আমাদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, সেই ব্যাপারটা তারাই যদি এখন মানে অবলম্বন করে, কাজে লাগায়, যেমন মুরাদনগরের ট্রিপল মার্ডার ঘটনায় বলা হয়েছে যে স্ক্রিপ্টেড ব্যাপার, তারপরে সেটাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, যে ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছিল সেটা নিয়েও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন যে স্ক্রিপ্ট পড়ে সংবাদ সম্মেলন করছে, স্ক্রিপ্ট পড়ে আমার বাবার নাম বলছে। তো এটাও স্ক্রিপ্টেড কিনা সেই ব্যাপারে তো সন্দেহ তৈরি হলোই, যে যখন জানে আলম অপুর স্ত্রী বলছেন যে আমাকে এনসিপি নিয়ে এসেছে, এনসিপি কেন নিয়ে আসলো, এটা বলানোর জন্য যে এই ভিডিওটা মারধর করে, বলা হয়েছে যে তাকে মারধর করে, নির্যাতন করে, চাপে ফেলে এই ভিডিও করানো হয়েছে। কিন্তু 35 মিনিটের ভিডিওতে যেটা দেখা গেছে, সেখানে জানে আলম অপু অসুস্থ কিংবা তাকে টর্চার করা হয়েছে কিংবা তার চোখে মুখে ভয়ের ছাপ কোনো কিছুই দেখা যায়নি, স্বতঃস্ফূর্তভাবে তাকে কথা বলতে শোনা গেছে। সুতরাং কোনো কিছুই মিলছে না। আবার যদি রাজসাক্ষীকে চাপে ফেলে, প্রেসার করে, টর্চার করে বাধ্য করা হয় তার রাজসাক্ষ্য দিতে, এই ভিডিওটা যদি আমি রাজসাক্ষ্য হিসেবে গ্রহণ করি, তাহলে তো মানে আওয়ামী লীগের লোকজন প্রশ্ন করবে যে শেখ হাসিনার বিরুদ্ধে চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে আইজিপি, সাবেক আইজিপি, তাকে যে রাজসাক্ষী করা হলো, তাকে কি এনসিপি কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করে, টর্চার করে, চাপে ফেলে রাজি করানো হয়েছে যে আপনাকে রাজসাক্ষী হতেই হবে? এই ব্যাপারগুলো মানে তুলনামূলক আলোচনা কিন্তু এখন হবে। এখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি বললেন? তিনি বললেন তিনি কিন্তু ওই রাতে ওখানে ছিলেন, এটা অস্বীকার করতে পারেননি। অস্বীকার করতে পারেননি এই কারণেই যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। এই ভিডিওটা মানে মূল ভিডিওর পরে ভিডিওর যে এডিটিং ভার্সন, মানে ভিডিওতে মানে মিউজিক লাগানো, ভিডিওতে টেক্সট লাগানো, ভিডিওতে সিসিটিভি ফুটেজ ইনক্লুড করা, এই কাজগুলো যে কোনো একটা পক্ষ করেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কোনো একটা পক্ষ করেছে। এখন সেই কোনো একটা পক্ষ কারা, সেটা এনসিপি ভালো বলতে পারবে যে কাদেরকে তারা শত্রু বানিয়েছে। সেটা কি মানে সাধারণ মানুষ, নাকি সাধারণ মানুষের বাইরে কোনো শক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো সংস্থা, সেগুলো অনেক প্রশ্নের ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে যে এডিট করে ঠিক জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে বটে, কিন্তু এই ভিডিওটা তো মানে কি বলে টেম্পার করা ভিডিও মনে হয়নি। এই ভিডিওটা এডিট করে এই ভিডিওর মাঝে যা পরিবর্তন করা হয়েছে এমন মনে হয়নি। এই ভিডিওতে এআই সংযুক্ত করা হয়েছে তেমনটাও মনে হয়নি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই কারণে অস্বীকার করার স্কোপ পাননি। তিনি বলেছেন যে তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেন, যখন বাসায় গভীর রাতে খাবার দেওয়ার কেউ থাকে না, তার বাসায় নাকি গভীর রাতে খাবার দেওয়ার কেউ থাকে না। তো সেই কারণে তিনি বাইক নিয়ে নীলা মার্কেটে চলে যান, 300 ফিটের নীলা মার্কেটে চলে যান হাঁসের মাংস খাতে। এবং যখন নীলা মার্কেটে হাঁসের মাংস পান না, তখন তিনি এই দিক দিয়ে ওয়েস্টিনে আসেন, মানে 5 স্টারে যান। 5 স্টারে প্রশ্ন তো আসেই যে 5 স্টারে খাওয়ার অর্থ যোগান দিচ্ছে কে, সেটা একটা বড় প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভোরবেলা কিংবা মধ্যরাতে আপনি একা বাইক চালিয়ে নীলা মার্কেটে যাচ্ছেন,
আপনি একজন উপদেষ্টা, এটা কি মানে ঠিকঠাক সত্য কথা? আপনি নীলা মার্কেটে মানে রেগুলারই যান এবং আপনার কোনো প্রোটোকল দরকার হয় না, বাইক নিয়ে চলে যান, এটা মানে মোটামুটি ঠিকঠাক সত্য কথা হয় কি? নাকি ওয়েস্টিনে কেন ওই ভোরবেলা ছিলেন এটাকে মানে জায়েজ করার জন্য নীলা মার্কেটের হাঁসের মাংস খাওয়ার প্রশংসাটা নিয়ে আসলেন? বাংলাদেশের ইতিহাসে হাঁসের মাংস এই ব্যাপারটা কিন্তু খুবই মানে খারাপ অধ্যায়। আজকে যখন 14ই আগস্ট, এই 14ই আগস্টে যে রাতে কথা বলছি, এই সেই রাত 1975 সালে, যে রাতে কি বলবো যে বাংলার দ্বিতীয় মীর জাফর মুস্তাক তিনি কিন্তু নিজের বাসা থেকে হাঁসের মাংস রান্না করে নিয়ে এসে বঙ্গবন্ধু সহ পরিবারকে খাইয়েছিলেন। প্রিয় হাঁসের মাংস শেষবারের মতো বঙ্গবন্ধু খেয়েছিলেন। বাংলার ইতিহাসে হাঁসের মাংসটা খুব একটা শুভ লক্ষণ বয়ে আনে না। যাই হোক, প্রসঙ্গক্রমে কথাটা মনে আসলো তাই বললাম। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে সংবাদ সম্মেলন, এটাকে অনেকে বলছেন যে এটা একটা সাজানো নাটক। তার স্ত্রীর, জানে আলম অপুর স্ত্রীর বলা যে অপুর বাবা মা নেই, অথচ ভিডিওতে অপু বলছে মায়ের ফোন আমি ধরতে পারছি না। ইশরাক হোসেনের বাসায় তাকে আটকে রেখে নির্যাতন করে জোর করে ভিডিও নেওয়া, অথচ ভিডিওতে সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। যেরকম লক্ষণ দেখা গিয়েছিল নাহিদ ইসলামদের যখন হারুনের হোটেলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ধরে নিয়ে খাওয়ার পরে তাদেরকে দিয়ে যে বিবৃতি পাঠ করানো হয়েছিল, সেই বিবৃতি পাঠের ভিডিওতে কিন্তু স্পষ্ট বোঝা গেছে যে নাহিদ ইসলামদেরকে নির্যাতন করা হয়েছে। এবং সেই সময় নাহিদ ইসলাম লুঙ্গি পরেছিলেন এবং লুঙ্গির ওপরে যে কাগজটা পড়ছিলেন সেই কাগজটার নিচে একটা বড় পেপার বিছানো ছিল, যেন তার মানে শারীরিক অবস্থা, নিচের অবস্থা, হাঁটুর নিচের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সেই অবস্থা যেন ক্যামেরাতে ধরা না পড়ে, টের না পাওয়া যায়। সেই বিবৃতি পাঠ একেবারে স্পষ্ট বোঝা গিয়েছিল এবং প্রত্যেকের চোখে মুখে ভয় বলে দিচ্ছিল যে এদেরকে জোর করে বাধ্য করা হয়েছে এই বিবৃতিটা পাঠ করার জন্য। কিন্তু জানে আলম অপুর ক্ষেত্রে সেটা মনে হয়নি। যে অভিজ্ঞতা তাদেরই রয়েছে, এনসিপি নেতাদেরই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, তাদেরই যে অভিজ্ঞতা রয়েছে যে নির্যাতন করলে কি অবস্থা হয়, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েও তো ব্যাপারটা বোঝার কথা ছিল যে এই ভিডিওটা নির্যাতন করে জোর করে আদায় করা কিনা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এত কিছুর পরেও সরকারের কোনো বক্তব্য নেই। এত শত শত অভিযোগ এক উপদেষ্টার বিরুদ্ধে, কিন্তু সরকার কোনো ধরনের কোনো টনক তাদের নড়ছে না। এমনভাবেই কি চলবে? কি হতে চলেছে সামনে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।